আমি দেখে দেখে আমরা খুব কম সময় ছেড়ে দিব। আর গুলো ঘটেছে, আমরা তো ডিগ্রি এক্সিকিউশন মামলা করেছি, ডিগ্রি এক্সিকিউশন সম্পর্কেও জানি। আমরা 36 থেকে 74 নাম্বার সেকশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই সেকশন গুলোতে ডিগ্রি এক্সিকিউশন কি হবে, কত দিনের মধ্যে ডিগ্রি এক্সিকিউশন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সাধারণত এক্সিকিউশন যেটা হয়, অর্থাৎ ডিগ্রি দার যিনি আছেন, অর্থাৎ ডিগ্রি হোল্ডার যিনি আছেন, ইংলিশে ডিগ্রি হোল্ডার, বাংলায় ডিগ্রি দার বলা হয়। এই ডিগ্রি দারের যে ফলাফল ভোগ করার জন্য আদালতের মাধ্যমে যে আদেশগুলো নেওয়া হয়, সেটাকে আমরা ডিগ্রি এক্সিকিউশন কেস বলি। এই ডিগ্রি এক্সিকিউশন কেসে এত বেশি, এই আদেশটা সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে দুইটা একটা করে প্রশ্ন করে। এই ডিগ্রি এক্সিকিউশন কেসটা যারা 21 নম্বর আদেশ ভালো করে, তারা সাধারণত কোর্টে বিশেষ করে নিলাম সংক্রান্ত যে ব্যাপার স্যাপার গুলো থাকে, তারা ওই ধরনের আইনজীবীরা খুব ভালো কাজ করে। ডিগ্রি এক্সিকিউশন কেস আমরা বলেছি যে দেখেন, একটা ডিগ্রিটাকে তিনটা উপায়ে, মুড অফ ডিগ্রি, এই মুড অফ ডিগ্রিকে তিনটা উপায়ে দেওয়া হয়ে থাকে। নাম্বার 1, ডিগ্রি প্রদানকারী আদালত টাকা জমা দিতে বলতে পারে, আদালতের বাহিরে টাকা জমা দেওয়া হইতে পারে, অথবা ডিগ্রি প্রদানকারী আদালত অন্য কোনো নির্দেশ দিতে পারে যদি টাকার মামলা হয়। এই সংক্রান্ত ডিগ্রি আমরা একটা গুরুত্বপূর্ণ বিধি জানি, যে বিধিটা হলো 21 নম্বর আদেশের 11 নম্বর বিধি। এই বিধি থেকে মাঝে মাঝে প্রশ্ন করে, সেই প্রশ্নের আলোকেই বলছিলাম 1 নম্বর বিধি এবং 11 নম্বর বিধি যদি আপনারা একটু খেয়াল করেন। মৌখিক ডিগ্রি কখন হয়, মৌখিক ডিগ্রি বা ওরাল অ্যাপ্লিকেশন কখন হয়, শুধুমাত্র অর্থ পরিশোধের ডিগ্রি যেগুলো হয়, সেগুলো মৌখিক আবেদনের ভিত্তিতে করা যেতে পারে ডিগ্রি জারি। এই ক্ষেত্রে একটা বিষয় আছে, আদালত প্রাঙ্গণে যদি দায়িক, জাজমেন্ট ডেটর যাকে বলা হয়, তিনি যদি উপস্থিত থাকে, তাকে গ্রেফতার পর্যন্ত করা যেতে পারে। তো এই টাকার মামলাগুলো ডিগ্রি এক্সিকিউশনের পদ্ধতি 1 নাম্বার বিধিতে বলেছে আপনি 3টা উপায়ে কোর্টে সরাসরি টাকা জমা দিতে পারেন, কোর্টের বাইরে টাকা জমা দিয়ে দিতে পারেন। নাম্বার 3 হলো আদালত অন্য কোনো ভাবে যদি বলে, সেই উপায়ে আপনি টাকা জমা দিতে পারেন। এইটাকে বলা হয় মোড অফ পেইং মানি আন্ডার দ্য ডিগ্রি। 21 নম্বর আদেশের 1 নম্বর বিধিটা আমাদেরকে দেখতে হবে। একটা ছোট্ট প্রশ্ন করতে পারে, কয়টা ভাবে টাকা ডিগ্রি মামলাটাকে পরিশোধ করার পদ্ধতি রয়েছে? 3 ভাবে পরিশোধ করার পদ্ধতি রয়েছে। ছোট্টখাটো একটা প্রশ্ন করে। আমাদের আরেকটা প্রশ্ন আমরা সেকশনে পড়েছিলাম, 38 নম্বর সেকশনে পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা। সেখানে পড়েছিলাম যে ডিগ্রি কয়টা আদালত জারি করতে পারে। আমি উত্তরে বলেছিলাম মোট 2টি আদালত জারি করতে পারে, অ্যাকর্ডিং টু 38 নম্বর সেকশন। যেই আদালত ডিগ্রি প্রদান করেছে আর যেই আদালতের ডিগ্রিটা জারি করার জন্য প্রেরণ করা হয়েছে, সেটা 2টা উপায়ে হইতে পারে। কোর্ট প্রিসিপ্টের মাধ্যমে পাঠাইতে পারে, অথবা ডিগ্রিটাকে ট্রান্সফার করে অন্য কোনো কোর্টে নেওয়া যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা মোট 2টা উপায় ডিগ্রি জারির জন্য বলবৎ করতে পারে। যেমন আদালত, যে আদালত দিয়েছেন সেই আদালত, বা যে আদালতে প্রেরণ করা হয়েছে। এই প্রশ্নটাও আসতে পারে, ডিগ্রিটা কোন কোন আদালত দেন, এক্সিকিউশনটা কোন কোন আদালত করেন, ডিগ্রি এক্সিকিউশন জারি করতে পারে কোন কোন আদালত। 2টি আদালত জারি করতে পারে। আমরা 1 নাম্বার বিধির পরে সোজা 5 নাম্বার বিধিতে চলে যাব। ডিগ্রিটাকে স্থানান্তর যে পদ্ধতি, আপনি স্থানান্তর করতে চাইলে মোড অফ ট্রান্সফারটা, সেইটা আপনি কোন আদালত করবেন। একই ভাবে বলা হচ্ছে, যদি ডিগ্রি দানকারী আদালত বা ডিগ্রির জন্য যে আদালতে প্রেরণ করা হয়েছে যদি একই জেলার মধ্যে হয়, তাহলে সরাসরি আপনি সেই আদালতে প্রেরণ করতে পারেন। কিন্তু ভিন্ন আদালতে যদি হয়, তাহলে আপনাকে প্রেরণ করতে হবে জেলা জজ আদালতে। তাহলে আপনাকে বলাই হলো, ডিগ্রিটা 2টা কোর্ট দিয়ে থাকে। একটা হলো যেই কোর্ট ডিগ্রি দিয়েছে সেই কোর্ট,
আর যে কোড পাঠানো হয়েছে, যে মামলাটা পাঠানো হয়েছে সেই কোড। এখন যদি একই আদালতে হয় যে আমি এখন একই জেলার অন্য একটা কোর্টে ডিগ্রি এক্সিকিউশনের জন্য পাঠাবো, যেমন একজন ব্যক্তির সম্পত্তি দুইটা জায়গায় আছে, একই জেলায় দুইটা উপজেলায় আছে, তো উপজেলা অনুযায়ী কিন্তু কোর্টগুলোর এখতিয়ার ভিন্ন হয়, যেটাকে বলা হয় টেরিটোরিয়াল জুরিসডিকশন, আঞ্চলিক এখতিয়ার। তাহলে আমি একটা কোর্টের জারিকারক হিসেবে আছি, একটা কোর্টের দায়িত্বে আছি, আসলে সম্পত্তিটা সেখানে না। দ্যাটস ওয়াই আমি এক্সিকিউশনের জন্য অন্য একটা কোর্টে পাঠাতে পারি। যদি একই জেলার মধ্যে হয় আমি সরাসরি পাঠাতে পারবো, যদি ভিন্ন জেলায় হয়, যদি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এটা রংপুরে পাঠাইতে হয়, তাহলে আমার মামলাটা ডিগ্রি এক্সিকিউশনটা কেসটা পাঠাইতে হবে জেলা জজ সাহেবের কাছে। প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, এক কোর্ট থেকে একটা জেলা থেকে অন্য জেলাতে ডিগ্রি ট্রান্সফার করতে হলে কারো বিপরীতে পাঠাইতে হবে, জেলা জজের কাছে পাঠাইতে হবে। বিধি 11 একেবারে অলরেডি বলে ফেলেছি, বিধি 11 এত ইম্পর্টেন্ট একটা বিধি, মাঝে মাঝে প্রশ্ন করে ফেলে যে ডিগ্রিদার মৌখিকভাবে আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু করতে পারে কোন আদালত, কোন মামলার ক্ষেত্রে? শুধুমাত্র অর্থের মোকদ্দমার ক্ষেত্রে। 2015 সালে এই ধরনের প্রশ্ন এসেছিল। মাঝে মাঝে এই প্রশ্নটা আসে, সুতরাং 11 নাম্বার বিধিটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে পড়বেন। এবং এই মৌখিক আবেদনের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার পর্যন্ত করা যায় যদি অর্থের মোকদ্দমা হয়। এবং ডিগ্রি জারির জন্য কি করতে পারে? ডিগ্রি জারির জন্য প্রত্যেকটি আবেদন লিখিত হতে হবে। আমরা জানি যতগুলো ডিগ্রি জারি হবে প্রত্যেকটি জারি লিখিত হতে হয়। এই লিখিত শুধুমাত্র একটা ডিগ্রি জারি মৌখিক হয়, যেটা হলো অর্থ জারি মোকদ্দমা, অর্থাৎ অর্থ পরিশোধের মোকদ্দমাটা মৌখিক হয়। তো এই দিকে আমাদের খেয়াল রাখবেন। এবং এই প্রশ্নটা কিন্তু আসতেছে, বারবার আসে, বারবার আসার চেষ্টা করে। এখন আমাদের যেমন আমরা বলছিলাম সেট অ্যাসাইড আছে, আমরা কি করতে পারি? অনেক সময় সেট আপ আসছে, কি হয়, আমরা যত টাকার মামলা করি তত টাকার মামলার আমার বিবাদী আমাদের কাছ থেকে পাবেন বলে অনেক সময় দাবি করেন, এটাকে বলা হয় সেট আপ। ঠিক ডিগ্রি জারির আবেদন পাওয়ার ক্ষেত্রেও আপনাকে কি করতে পারে? ওই রকম পাল্টা ডিগ্রির ক্ষেত্রে আবেদন করতে পারে। শুধু এতটুকু প্রশ্ন আসে, পাল্টা ডিগ্রি জারি কত নাম্বার বিধিতে আছে? বিভিন্ন সময় আসে, পাল্টা ডিগ্রি জারি কত নাম্বার বিধিতে আছে? আমরা এখনো ডিগ্রি এক্সিকিউশনের অর্থাৎ নিলামে কার্যকারিতায় যায়নি, শুধুমাত্র আমরা ডিগ্রি এক্সিকিউশনের কিছু বিধি দেখছি। তার মধ্যে দেখলাম 1, তার মধ্যে দেখলাম 5, তার মধ্যে দেখলাম 11। এর সাথে আমি কিছু সেকশনের রেফারেন্স উল্লেখ করেছি। তো পাল্টা ডিগ্রি ক্ষেত্রে এক্সিকিউশন ইন কেস অফ গ্রস ডিগ্রি যেটা, সেটা 18 নম্বরে আছে। অর্থাৎ একই পক্ষের মধ্যে আলাদা মোকদ্দমার দুটি অংশ পরিশোধের জন্য পাল্টা ডিগ্রির জন্য আবেদন করা হলে এই ক্ষেত্রে ডিগ্রি জারির যোগ্য হবেন। বিভিন্ন সময় এখানে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। এ বির বিরুদ্ধে 1000 টাকা একটা ডিগ্রি পেয়েছে, বি আবার এর বিরুদ্ধে 500 টাকার ডিগ্রি পেয়েছে। এই ক্ষেত্রে তার অনুকূলে প্রদত্ত ডিগ্রির পাল্টা দাবি হিসেবে ব্যবহার করা যাবে কিনা, এরকম বিভিন্ন ভাবে প্রবলেমেটিক প্রশ্ন করতে পারে। দ্যাটস ওয়াই 21 নম্বর আদেশের 18 নম্বর বিধিটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। একটা প্রশ্ন বারবার আসেন, কতিপয় ক্ষেত্রে ডিগ্রি জারির বিরুদ্ধে কারণ দর্শানো, বারবার বলেছি। এবং এই ধরনের প্রশ্ন আসে যে ডিগ্রি এক্সিকিউশনের যে সময়সীমা, আমরা বলেছিলাম যে ডিগ্রি এক্সিকিউশনের তামাদি মেয়াদ 48 নাম্বার সেকশনে দেওয়া আছে এবং 183 নাম্বার অনুচ্ছেদে দেওয়া আছে। সেখানে আমরা বলার চেষ্টা করেছিলাম যে ডিগ্রি এক্সিকিউশনের যে মামলা হয় সেই মামলাতে 3টা সময়ের কথা পাওয়া যায়। নাম্বার 1, ডিগ্রির
এক্সিকিউশনের সর্বোচ্চ সময়সীমা 12 বছর। প্রথম ডিগ্রি আবেদন করতে হবে 3 বছরের মধ্যে। ডিগ্রিটা যদি নিবন্ধন বা রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হয় তাহলে 6 বছরের মধ্যে করতে হবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে 21 নম্বর আদেশের 22 নম্বর বিধিতে বলা আছে যে কোন ডিগ্রি, প্রথম ডিগ্রিটা যদি 3 বছর মধ্যেই তো আপনি করবেন, কিন্তু 2 বছরের বেশি সময় পরে যদি ডিগ্রি এক্সিকিউশন কেস করেন তাহলে আপনাকে শোকজ নোটিশ দিতে হবে, শোকজ নোটিশ, অর্থাৎ কারণ দর্শানোর নোটিশ দিতে হবে আপনি 2 বছরের বেশি অতিবাহিত করলে, কারণ ওই ডিগ্রি সম্পর্কে ভুলেও যেতে পারে। দ্যাটস ওয়াই 21 নম্বর আদেশের 22 নম্বর বিধি থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, ডিগ্রির তারিখ থেকে কত দিনের মধ্যে ডিগ্রি জারির জন্য আবেদন করলে দায়িকের প্রতি কারণ দর্শানোর নোটিশ দিতে হয় না। 3 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস। উত্তরটা হবে হচ্ছে 2 বছরের মধ্যে যদি হয়। দ্যাটস ওয়াই 21 নম্বর আদেশের 22 নম্বর বিধি খুবই ইম্পর্টেন্ট এবং এই বিধি থেকে আপনাকে প্রশ্ন বিভিন্ন সময় করবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 26 নম্বর বিধি আমাদেরকে পড়তে হবে। 26 নম্বর বিধিটা খুবই ইম্পর্টেন্ট এবং 26 থেকেও মাঝে মাঝে প্রশ্ন হয়। সেই প্রশ্নটা কি, প্রশ্ন কি ধরনের হয় সেটা যদি আমরা বলি, আদালত কখন জারি স্থগিত রাখতে পারেন। আমরা বলছি যে যখন কোনো মামলাতে আপিল করেন, আপনাদের মনে আছে কিনা, আপিল আদালত যদি স্পষ্ট ভাষায়, অর্থাৎ 42 নম্বর আদেশের 5 নম্বর বিধিতে দেখবেন, আপিল আদালত যদি স্পষ্ট ভাষায় নির্দেশ দেন যে নিম্ন আদালতের রায় বা ডিগ্রিটা স্থগিত, শুধুমাত্র তখনই স্থগিত হয়, তা না হলে নিম্ন আদালতের রায় চলমান থাকে। তাহলে ডিগ্রি যখন আদালত দিচ্ছেন তখন কখন স্থগিত রাখতে পারেন সেই সংক্রান্ত বিধান দেওয়া আছে 26 নম্বর বিধিতে। কখন রাখতে পারেন, কিভাবে রাখতে পারেন, এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন সময় আসে। তাহলে আমাদের ডিগ্রি এক্সিকিউশন মামলায় রাখতে পারেন ডিগ্রির দায় প্রদানকারী আদালত বা আপিল আদালত কোন ডিগ্রি স্থগিত রাখার জন্য আবেদন করলে, যে কথা আমরা বললাম। ডিগ্রি প্রদানকারী আদালত অথবা আপিল আদালত সরাসরি ডিগ্রিটাকে স্থগিত করার আদেশ দিয়েছে। ডিগ্রির দায় যথেষ্ট কারণ থাকতে পারলে যে আদালত ডিগ্রি স্থগিত রাখার নির্দেশ দিতে পারে, যে আমি টাকাটা দিয়ে দেবো, আমি একটা বিপদের মধ্যে আছি, আমাকে একটু স্থগিতাদেশ দেন। দায়কের যথেষ্ট কারণ থাকলেও দিয়ে থাকে। নাম্বার 3 হলো ডিগ্রি দায়কের সম্পত্তি, যে ক্ষেত্রে আটক করা হয়েছে সেক্ষেত্রে জারির প্রদানকারী আদালতের আবেদনের ফলাফল বিবেচনা রেখে প্রত্যাপন বা দায়কে মুক্ত করার আদেশ দিতে পারে, যেহেতু সম্পত্তিটা অলরেডি আটক আছে। তাহলে ওখান থেকে ডিগ্রি এক্সিকিউশনের মামলা থেকে যেই সমস্ত প্রশ্ন আসতেছে, সেকশন এবং বিধি মিলিয়ে যেই প্রশ্নগুলো আমরা পাচ্ছি, জারি মামলা দায়ের করতে হলে কোর্ট অফ সিভিল প্রসিডিউরের 48 ধারা অনুযায়ী সর্বোচ্চ কতদিন সময় পান? উত্তর হচ্ছে 12 বছর সময় পান। ডিগ্রি তারিখ থেকে কতদিনের মধ্যে ডিগ্রি জারির জন্য আবেদন করলে কারণ দর্শানোর নোটিশ প্রয়োজন হয় না? 2 বছরের মধ্যে আবেদন করলে প্রয়োজন হয় না। জারি মামলার ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের কত নাম্বার আর্টিকেল অনুযায়ী তামাদি মেয়াদ গণনা করা হয়? উত্তর 182 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী গণনা করা হয়। জারির প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দিতে হয়? জারির প্রথম দরখাস্ত 3 বছরের মধ্যে দিতে হয়। দেওয়ানি মামলা ডিগ্রি জারি তামাদি মেয়াদ কতদিন? যদি এরকম প্রশ্ন হয় তাহলে আমাকে যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ ডিগ্রি আবেদন দায়ের করতে হবে 3 বছরের জন্য এবং ফ্রেশ নতুন আবেদন সর্বোচ্চ 12 বছরের মধ্যে করতে হবে। আমাদেরকে প্রথম করতে পারে প্রাথমিক ডিগ্রি প্রাপ্ত হওয়ার পরে কোন পক্ষ চূড়ান্ত ডিগ্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে কতদিনের মধ্যে? এখানে সময়সীমার কোনো লিমিট নাই। সুতরাং লিমিটেশন নিয়ে কিছু প্রশ্ন করতে পারে। আমরা ডিগ্রি এক্সিকিউশন 51 নাম্বার সেকশন মনে রাখবো, 21 নাম্বার আদেশের 11 নাম্বার বিধি মনে রাখবো। ডিগ্রি আবেদন করে 5টি উপায়ে ডিগ্রিটা জারি করতে পারে। প্রশ্ন এই 21 নাম্বার আদেশ এবং ওই সেকশনগুলো আপনাকে মিলে পড়তে হবে, তবেই প্রশ্ন কমন পেয়ে যাবেন।
মোট 5টা উপায়ে কিন্তু ডিক্রিটাকে এক্সিকিউশন করা যায়। ডিক্রিভুক্ত সম্পত্তিকে অর্পণের মাধ্যমে কোনো ক্রেতা বা বিক্রেতা কে বিক্রয়ের মাধ্যমে, দেনাদারকে গ্রেপ্তারের মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে, কোর্ট যদি অন্য কোনো পন্থা পান সেই পন্থার মাধ্যমে। এরকম প্রশ্ন আপনাকে দুইটা মিলে করতে পারে, দুইটা মিলে করার সম্ভাবনা রয়েছে। তো কখন কখন স্থগিত রাখে? মোট 3টা সময় স্থগিত রাখতে পারে ডিগ্রি। যদি ডিগ্রি দায়িক আদালত অথবা আপিল আদালত স্থগিত রাখেন, 26 নম্বর বিধি দাগ দিয়ে ফেলেন। দায়ীকে যদি যথেষ্ট পরিমাণ কষ্ট হয় এবং আদালতের কাছ থেকে নির্দেশ পেতে পারে, দায়ীকের সম্পত্তি আটক রাখলে সেক্ষেত্রে জারির আদেশে প্রদানকারী আদালত আবেদনের ফলাফল বিচারাধীন রেখে অর্পণ বা দায়ীকে মুক্ত আদেশ প্রদান করতে পারে। 26 নম্বর বিধি ইম্পর্টেন্ট। অর্থ পরিশোধের ডিগ্রি, এই জায়গা থেকে প্রশ্ন আসে। 30 নম্বর বিধি দেখবেন, 30 নম্বর বিধি থেকেও বিভিন্ন সময় প্রশ্ন করে। সেটা হলো অর্থ জারি ডিগ্রির ক্ষেত্রে বিকল্প প্রতিকার হিসেবে অর্থ পরিশোধের জারির ক্ষেত্রে প্রত্যেকটি ডিগ্রিকে আপনার ডিগ্রি দায়িক যদি টাকা না দেন তাহলে তাকে কি করা যেতে পারে? কারাগারে আটক রাখা যেতে পারে। এইটা প্রশ্ন আসে। এটা হচ্ছে জারির পদ্ধতিটা কি। 1 নাম্বার পদ্ধতি আমরা যে কথা বলেছিলাম, 1 নাম্বার পদ্ধতি যেটা আমরা 51 নাম্বার সেকশনে কিছুক্ষণ আগেই বললাম, যে 51 নাম্বার সেকশনে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ডিগ্রিকৃত সম্পত্তি অর্পণের মধ্যে তার মধ্যে একটা ছিল হচ্ছে দেনাদারকে গ্রেপ্তার বা আটক রাখা। ঠিক বিধিতেও ডিগ্রি জারির পদ্ধতির মধ্যে 30 থেকে 40-এর মধ্যে প্রথম 30 নাম্বার বিধিতেই বলেছে যদি অর্থ পরিশোধ না করতে পারে তাহলে তাকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখেন এবং তার সম্পত্তি ক্রয় বিক্রয় বা উভয় প্রকার জারির মাধ্যমে করতে পারেন। নাম্বার 31-এ বলেছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে ডিগ্রি অর্পণ করতে পারেন। এটা বলেছে 31 নম্বর বিধিতে। 32 সুনির্দিষ্ট কার্য সম্পত্তির দাম্পত্য পূর্ণ উদ্ধারের এবং নিষেধাজ্ঞার জন্য ডিগ্রি। এই প্রশ্নটা মাঝে মাঝে আসতেছে, দেখতেছি যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা দাম্পত্য জীবন পূর্ণ উদ্ধারের জন্য বা নিষেধাজ্ঞার জন্য যে ডিগ্রি কত নাম্বার বিধিতে উল্লেখ আছে, কারণ এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা বিধান রয়েছে। 21 নম্বর আদেশের 32 নম্বর বিধিটা খুব সুন্দরভাবে পড়বেন। দাম্পত্য জীবন পূর্ণ উদ্ধারের জন্য সম্পত্তি ক্রয় করা যেতে পারে, চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য দিওয়ানি কারাগারে আটক রাখা যেতে পারে বা ক্রয় করা যেতে পারে। এই ক্ষেত্রে ক্রয়ের যে বিধান সেটা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বলবৎ থাকে, কিন্তু 32 নম্বর বিধি অনুযায়ী। সুতরাং 32 নম্বর বিধি এখান থেকে শুধুমাত্র প্রশ্ন আসে। আর একটা হলো যদি অস্থাবর সম্পত্তি হয় সেক্ষেত্রে ক্রয় 6 মাস পর্যন্ত বলবৎ থাকে। 32 নম্বর বিধি অনুযায়ী অস্থাবর সম্পত্তি ক্রয় করলে 6 মাস পর্যন্ত বলবৎ থাকে। আর সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাম্পত্য জীবন পুনরুদ্ধার বা নিষেধাজ্ঞার জন্য ডিগ্রি প্রদান করা হলে সেই ক্ষেত্রে যদি স্থাবর সম্পত্তি, সেখানে বলছে সম্পত্তি, স্থাবর সম্পত্তি সংক্রান্ত যদি ক্রয় আদেশ দেওয়া হয় সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত বলবৎ থাকে। 31 এবং 32 থেকে এই মেয়াদটা খুব বেশি আসার সম্ভাবনা। একটা হচ্ছে 6 মাস আর একটা হচ্ছে 1 বছর। ডিগ্রি ক্রয় বা ডিগ্রি জারি এই বিধানটাও খুব বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট। অনধিক একটা প্রশ্ন আসতে পারে, অনধিক 50 টাকার বেশি একজন ব্যক্তিকে আটক রাখা যাবে কতদিন? একটা প্রশ্ন মাঝে মাঝে আছে। 6 মাস পর্যন্ত, 6 সপ্তাহ পর্যন্ত আটক রাখা যাবে। আর যদি বলে গোটা প্রসিডিউরের 58 নম্বর অনুচ্ছেদ সেকশন অনুযায়ী জারি মামলা একজন ব্যক্তিকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত আটক রাখা যেতে পারে? সর্বোচ্চ 6 মাস পর্যন্ত আটক রাখা যেতে পারে। 6 মাস কিন্তু আটক রাখা যেতে পারে। সুনির্দিষ্ট যে প্রশ্নটা 16তম বিজিএসসিতে এসেছিল এবং প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি, সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মামলায় ডিগ্রি দায়ী কর্তৃক ইচ্ছাকৃতভাবে অমান্য করলে, অপারগ হলে সেক্ষেত্রে কোন ব্যবস্থা অবলম্বন গ্রহণ করা যায়? দিওয়ানি কারাগারে আটক রাখা যায়। যে কথা বললাম, চুক্তি প্রবল, নিষেধাজ্ঞা
দাম্পত্য জীবন পুনরুদ্ধারের ডিগ্রি, এই তিনটা আছে 32 নাম্বার সেকশনে। এই প্রশ্নটা 16তম বিজিএসসি তে 2023 আসছে। যে কোনো সময় হুবহু প্রশ্নটা তুলে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। একটা প্রশ্ন আসে, দেওয়ানি কার্যবিধির 51 নাম্বার ধারা অনুযায়ী আদালত কয়টি উপায়ে ডিগ্রি জারির আদেশ দিতে পারে? মোট 5টি উপায়ে দিতে পারে। সো 32 নাম্বার, 31 নাম্বার এবং 32 নাম্বার বিধিটা আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। স্থাবর সম্পত্তি ক্রোকের যে বিধান সেটা কোথায় আছে? ডিগ্রি ক্রোক 54 থেকে 57 খুবই ইম্পর্টেন্ট। এখানে স্থাবর সম্পত্তি ক্রোক কিভাবে হয়? স্থাবর সম্পত্তি ক্রোকের জন্য দায়কে উক্ত স্থাবর সম্পত্তি হস্তান্তর বা দায়গ্রস্ত কর্তৃত্ব ব্যক্তিকে সুবিধার, ওনার যে সুবিধা আছে সেগুলো থেকে বঞ্চিত করা হয় এবং ওই আদেশটা শহরের ঢোল পিটে প্রচলিত অন্য কোনো পদ্ধতিতে ঘোষণা করা হয়, অর্থাৎ নকল টানিয়ে দিয়ে সম্পত্তি প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেওয়া হয়। তাহলে যদি কোনো সম্পত্তিকে ক্রোক করা হয় সেটার পদ্ধতি কি? প্রথম পদ্ধতিতে ওই সম্পত্তিতে ক্রোক করার আদেশ হয়েছে, সেটার ঢোল শহরের দ্বারা প্রচলিত কোনো পদ্ধতি যেটা আছে সেটা অনুসরণ করতে হবে এবং ওই সম্পত্তিতে ক্রোক করা হয়েছে সেটা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দিতে হবে। এই পদ্ধতিটা কোথায় বর্ণনা করা হয়েছে? 54 নাম্বার বিধিতে বর্ণনা করা হয়েছে এবং 54 নাম্বার বিধিতে প্রশ্ন করার সম্ভাবনা বেশি। এখন যদি 55 নাম্বার বিধি থেকে প্রশ্ন আসে যে আমি স্থাবর সম্পত্তির কি করতে চাই? রিমুভাল করতে চাই ফ্রম অ্যাটাচমেন্ট অর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য ডিগ্রি, টাকা পরিশোধ করে দিয়েছি, সেক্ষেত্রে আমি ডিগ্রিটা কিভাবে এই অ্যাটাচমেন্ট থেকে মুক্ত পাবো? এইটা 55 নাম্বার সেকশনে, অর্থাৎ ক্রোক প্রত্যাহার বলে বিবেচিত হবে যখন আপনি টাকাটা পরিশোধ করে দিবেন, খরচ সহ ক্রোকের যে খরচ আছে সেগুলো জমা দিয়ে দিবেন। জমা দিয়ে দিলেই আদালতের আদেশ অনুযায়ী সেটাকে রিমুভাল করা হবে এখান থেকে। তাহলে 54 এবং 55 নাম্বার বিধি আমাদেরকে পড়তে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এতক্ষণ যতগুলো কথা বললাম, এখন শুরু হচ্ছে মূল কথায়। মূল কথায় আমরা যাওয়ার আগে একটা জিনিস জেনে নেই, এখানে যখনই ক্রোক করা হয়, আমরা 5টা উপায়ের কথা বলেছি 51 নাম্বার সেকশনে। এই 5টার মধ্যে একটা বিধান হচ্ছে আমরা ক্রোক করব, সম্পত্তি বিক্রি করব। আমরা সেটার বিধানটা কি? খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। আইন আদালতে সবচেয়ে বেশি আপনার কাজ করবে এই জায়গা থেকে। সেটা হচ্ছে নিলাম বিক্রি সম্পর্কে সাধারণ নিয়মগুলো কি, কিভাবে নিলাম বিক্রি হয়। নিলাম বিক্রির প্রকৃত সম্পত্তি বা বিক্রয়লব্ধ অর্থ অধিকারী ব্যক্তিকে প্রদান করার ক্ষমতা, অর্থাৎ আদালতে কোনো সম্পত্তি ক্রোক হলে সেই সম্পত্তিটাকে বিক্রি করে কাকে দিয়ে দিবে? আদালত নিজে রাখবেন না, যিনি যার পক্ষে ডিগ্রি দেওয়া হয়েছে তাকে অর্থটা ফেরত দিবেন 64 নাম্বার সেকশনে। কার দ্বারা এবং কিভাবে নিলাম পরিচিত হবে? 65 নাম্বার বিধি খুবই ইম্পর্টেন্ট, আদালতের কর্মকর্তা এবং আদালত কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি দ্বারা প্রকাশ্য স্থানে নিলাম অনুষ্ঠিত হবে। তাহলে অবশ্যই আদালতের কর্মকর্তা বা আদালত কর্তৃক নিয়োজিত ব্যক্তি কিন্তু নিলাম পরিচালনা করবেন, 65 নাম্বার বিধান। তাহলে নিলাম, প্রথম কথা হলো নিলামটাকে আমরা কি করব? আদালতের কর্মকর্তা বা আদালতের নিয়োজিত কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হইবে। প্রকাশ্য নিলাম ঘোষণা, আপনার কর্মকর্তা নিয়োগ হওয়ার পরে নিলামটাকে অবশ্যই প্রকাশ্য ঘোষণা করতে হবে, যেটাকে বলা হয় ইস্তিহার প্রকাশ। আপনাকে অবশ্যই এই ইস্তিহার প্রকাশ করতে হবে। সাধারণত সংবাদপত্রে ইস্তিহার প্রকাশ করা হয়। নিলামে ইস্তিহার প্রকাশের ধরন হচ্ছে নিলামে বিক্রিত সম্পত্তির যেখানে বিক্রয় করা হবে তার স্থান এবং সময়, বিক্রয় সম্পত্তির পরিমাণ, সরকার রাজস্ব ভুক্ত যদি হয় তাহলে ধার্য রাজস্ব
সম্পত্তি কোনো দায় দেনা আছে কিনা, যে পরিমাণ টাকা উদ্বৃত্ত আছে, মানে যে পরিমাণ টাকা দায়িক পান, অর্থাৎ কোর্টের পক্ষে যাকে ডিগ্রি হোল্ডার, যিনি ডিগ্রি হোল্ডার দায়িকের কাছ থেকে যত টাকা পান সেগুলো উল্লেখ করতে হয়। তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে একটা ইস্তিহার প্রকাশ করতে হবে। ইস্তিহার প্রকাশের পদ্ধতি কথা, যে কথা আমি অলরেডি বলে ফেলেছি, ইস্তিহারটা প্রকাশ করবেন অবশ্যই গেজেট অথবা স্থানীয় পত্রিকা বা উভয় ভাবে। তাহলে আমরা যদি একটু আবার ব্যাগে আসি, একটা নিলামটা অনুষ্ঠিত করার ক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে নিলাম কর্মকর্তা যিনি হবেন, কে হবেন, নিলামটা বিক্রি করার ব্যক্তি কি হবেন। প্রথম কথা বলল আদালতের কর্মকর্তা, দ্বিতীয়বার বলল 65 নম্বর বিধি অনুযায়ী আদালত কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তাই হবেন এই সম্পত্তি নিলাম বিক্রি করার কর্মকর্তা। তারপরে বললেন 65 পর 66-তে এসে বললেন যে এই যে নিলামটা হবে সেটা কিন্তু কোনো গোপনীয়তায় থাকবে না, আপনাকে অবশ্যই প্রকাশ্য স্থানে নিলাম অনুষ্ঠিত হইতে হবে। তৃতীয় নাম্বার বললো এই প্রকাশ্য স্থানে নিলাম বিক্রি করার ক্ষেত্রে আপনাকে প্রকাশ্য স্থান হইতে হলে আপনাকে কি করতে হবে, ইস্তিহার প্রকাশ করতে হবে। এই ইস্তিহারটা কি? ইস্তিহার আমরা সাধারণত এই শব্দটা পাই নির্বাচনের সময় ইস্তিহার ঘোষণা করে, মানে উনি নির্বাচিত হলে কি কি থাকবে, কি কি থাকবে না, কি কি করবে, কি কি করবে না। ঠিক একইভাবে সম্পত্তি বিক্রি করতে হলে একটা ইস্তিহার প্রকাশ করতে হয়। নিলামটা কোথায় অনুষ্ঠিত হইবে, সময় কখন, সম্পত্তির পরিচিতি অর্থাৎ সম্পত্তিটা কোথায় অবস্থিত, এই সম্পত্তিটি কতটুকু দায়ের রয়েছে এবং প্রকৃতি মূল্য কি, মূল্য বিবেচনা করতে পারবেন সেই সংক্রান্ত বিশদ বর্ণনা থাকে। কত নম্বরে? 63 নম্বর বিধিতে। এখন এই ইস্তিহার প্রকাশ করতে হয় সবসময় গেজেট আকারে অথবা স্থানীয় পত্রিকায়। যদি এই দুইটার মধ্যে একটা, উভয়টাতেও করতে পারেন, কিন্তু যদি না করেন তাহলে নিলামটার পরবর্তীতে কিন্তু এটা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ হয়ে যায়। সুতরাং নিলামটা অবশ্যই ইস্তিহার অর্থাৎ অ্যাকর্ডিং টু বিধি 68 অনুযায়ী ইস্তিহারটা প্রকাশ করতে হবে স্থানীয় সংবাদপত্র অথবা গেজেটের মাধ্যমে। এই যে বিক্রয়টা যদি আপনি 1 বছরের অন্তত পক্ষে এই যে ইস্তিহার প্রকাশ করেছেন সংবাদপত্রে, সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে স্থাবর সম্পত্তি হলে কমপক্ষে 67 নাম্বার বিধি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেই প্রশ্ন হয়, হুবহু প্রশ্ন দিয়ে দেয়। স্থাবর সম্পত্তি ইস্তিহারের কতদিনের মধ্যে নিলাম বিক্রি সময় দিতে হবে? সর্বনিম্ন 1 মাস সময় দিতে হবে। অস্থাবর সম্পত্তি নিলাম বিক্রি করার ক্ষেত্রে ইস্তিহার প্রকাশের 15 দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত ওই সম্পত্তি নিলাম অনুষ্ঠিত হবে না। এই দুইটা জায়গা থেকে প্রশ্ন হয়, একটা হচ্ছে 30 দিন আর একটা হচ্ছে 15 দিন। এই দুইটা থেকে কিন্তু মাঝে মাঝেই প্রশ্ন হয় আর মাঝে মাঝেই প্রশ্ন করার চেষ্টা করে। এখন যদি এই 15 দিন বা 30 দিন, 15 দিন বা 30 দিন দেওয়া হয়েছে, যদি দেখা যায় কোনো নিলাম বিক্রি 30 দিনের বেশি মেয়াদের জন্য মুলতবি রাখার প্রয়োজন হয়, যদি আবার 30 দিন তো সময় দিয়েছেন কিন্তু কোনো কারণে নিলাম এখন বিক্রি করা সম্ভব না, কোনো সমস্যা চলছে, সেই ক্ষেত্রে যদি 30 দিন অতিবাহিত হয়, ওই ইস্তিহার দিয়ে আর কাজ হবে না, নতুন করে আপনাকে আবার নিলাম বিক্রয়ের জন্য ইস্তিহার প্রকাশ করতে হবে। অবশ্যই আপনাকে নতুন করে দিতে হবে, না হলে সেটাও হাইকোর্টে স্থগিত হয়ে যাবে। এই যে 68, 69, 67, 68, 69, আমি আবার বলছি 65, 66, 67, 68, 69, একটা বিষয় যদি আপনি ব্যতিক্রম করেন তাহলে এই নিলাম সম্পর্কিত প্রশ্ন হবে 500। এটা কেন বারবার বলছি, 500 কোটি টাকার সম্পত্তি নিলাম বিক্রি করার ক্ষেত্রে যে ভুল ভ্রান্তি করেছে, সাথে সাথে এটা কোয়াশম্যান হয় হাইকোর্ট থেকে, সাথে সাথে এই মামলা স্থগিতাদেশ পেয়ে যাবেন, রিট করে ফেলবে। দ্যাটস ওয়াই এই 66 নিলাম পরিচালিত হবে অবশ্যই আদালত কর্মকর্তা, আপনি নিজে করবেন না, অথবা আদালত কর্তৃক নিয়োজিত কর্মকর্তার প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে। ইস্তিহার কিভাবে প্রকাশ করবে, ইস্তিহার কোথায় কোথায় প্রকাশ করবে, ইস্তিহার কতদিনের সময় দিবে, এই সময়ের মধ্যে যদি নিলাম বিক্রি না হয়, 30 দিন যদি অতিবাহিত হয়ে আপনাকে আবার সেকেন্ড টাইম নিলামের বিধান করা হয়েছে, এই 67, 65, 66, 67, 68,
প্রত্যেকটি বিধি আপনাকে একেবারে খুব গুরুত্বের সাথে নিলাম বিক্রি করার সময় দেখতে হবে। অস্থাবর সম্পত্তি নিলাম, এতক্ষণ বললাম স্থাবর সম্পত্তি নিলাম বিক্রি করার কথা। আর ৭৪ নম্বর বিধিতে বলা আছে অস্থাবর সম্পত্তি নিলাম বিক্রি করার কথা। সাধারণত প্রশ্ন যেখান থেকে করছে আমি আপনাকে বলি, যেই সমস্ত বিধিতে বিশেষ করে এই যে স্থাবর সম্পত্তি নিলাম বিক্রি, অস্থাবর সম্পত্তি নিলাম বিক্রি, আর প্রশ্ন করছে যেই সমস্ত বিধির সাথে সেকশন মিলিত রয়েছে, যেমন ৪৮ নম্বর বিধি থেকে ৪৮ নম্বর সেকশন থেকে প্রশ্ন হয়, যেমন ২১ নম্বর আদেশের ১১ নম্বর বিধি থেকে প্রশ্ন হয়। ট্রান্সফারটা কিভাবে কোন কোন কোর্ট থেকে ডিগ্রি এক্সিকিউশন হয়, অর্থাৎ ট্রান্সফার অফ মোড অফ ট্রান্সফারটা সেখান থেকে প্রশ্ন হয়। অর্থাৎ সেকশনের সাথে বিধির যেখানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এগুলো থেকে কিন্তু প্রশ্ন মিস যায় না। কৃষি দ্রব্য নিলাম কিভাবে বিক্রি করবেন? কৃষি দ্রব্য যেই জায়গায় উৎপন্ন হয়, যেমন কোন শস্য বা ভূমিতে যদি শস্য উৎপাদন হয় সেখানে অথবা যেখানে নিকটস্থ স্থানে যেখানে গণসংযোজন বেশি, অর্থাৎ সর্বসাধারণ গণ অবগণন বেশি, সেই জায়গায় আপনার নিলাম অনুষ্ঠিত হবে। ৭৪ নম্বর বিধিতে সেই কথা উল্লেখ করা হয়েছে। যদি আপনাকে প্রশ্ন করতেই পারে যে সাধারণত অস্থাবর সম্পত্তি নিলাম কোথায় অনুষ্ঠিত হয়, সেলফ ফর এগ্রিকালচার প্রপার্টি যেগুলোকে বলি, সেগুলো যেখানে মারাই হয়, যেখানে উৎপন্ন হয়, যেখানে সংগ্রহ করা যায় সেখানেই সাধারণত নিলাম অনুষ্ঠিত হয়। তবে যদি আদালত মনে করেন যেখানে জনসাধারণ বেশি, পাশে আশেপাশে কোনো বাজার রয়েছে, সেই জায়গায় নিলাম অনুষ্ঠিত হবে। এটা বলছি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ৭৪ নম্বর বিধি থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা একেবারে অনেকগুলো বিধি, সেই সবগুলো বিধি থেকে আমরা কিন্তু প্রশ্ন করতে পারছি না। এখন আমাদের এই জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে নিলামে যখন কোনো ব্যক্তি অংশগ্রহণ করবেন, অর্থাৎ যদি ক্রয় মূল্যের নিলামে অংশগ্রহণ করার জন্য সর্বনিম্ন নিলামে যিনি অংশগ্রহণ করবেন ক্রয় মূল্যের 25% টাকা কিন্তু, অর্থাৎ উনি যদি নিলাম ডাক দেন ১,০০০ টাকা, ওনাকে 25% টাকা কি করতে হবে, নিলামের 25% টাকা জমা দিতে হবে। অর্থাৎ স্থাবর সম্পত্তি নিলামের ক্ষেত্রে ক্রেতা ঘোষিত হওয়ার সাথে সাথে ঘোষণা হওয়ার পরেই উনি যেই টাকা নিলাম ডেকেছেন সেটা 25% দিতে হবে অ্যাকর্ডিং টু 84 নাম্বার সেকশন অনুযায়ী। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয় কত পার্সেন্ট টাকা দিতে হবে 24% টাকা। আর বাকি টাকা 85 নাম্বার বিধিতে আর বাকি টাকা আপনাকে কত দিনের মধ্যে দিতে হবে? 15 দিনের মধ্যে দিতে হবে। প্রশ্নটা 2017 সালে অলরেডি এসেছিল। ডিক্রি ৪ এর মূল্য কোন সম্পত্তি বিক্রি করা হলে বিক্রয় তারিখ থেকে কত দিনের মূল্যে ক্রয় মূল্য আদালতে জমা দিতে হয়? মোট 15 দিন নাকি 30 দিন নাকি কয় দিনের মধ্যে দিতে হয়? 7 দিন। তাহলে আমাদের উত্তর হচ্ছে বাকি টাকা 15 দিনের মধ্যে দিতে হবে। নিলাম ঘোষণার সাথে সাথে আপনাকে 25% দিতে হবে। বাকি 75% আপনাকে 15 দিনের মধ্যে দিতে হবে। এই 15 দিনের মধ্যে যদি আপনি 86 নাম্বার বিধিতে বলেছে এই 15 দিনের মধ্যে যদি আপনি জমা দিতে ব্যর্থ হলে জমাকৃত টাকা নিলামের যে খরচ, ওই যে 25% টাকা জমা দিয়েছেন, নিলামের খরচ বাবদ কেটে রেখে মানে ওই টাকাটাকে বাজেয়াপ্ত করে পুনরায় নিলামের জন্য আহ্বান করবেন। ৮৬ নম্বর বিধি। পূর্ণ বিক্রয় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন আবার সেই নতুন করে ইস্তিহার ৮৭ নম্বর বিধি অনুযায়ী যদি ওই যে বাকি টাকাগুলো 15 দিনের মধ্যে দেওয়ার কথা 15 দিনের মধ্যে দেয় নাই, এই জন্য আবার নতুন করে কিন্তু নিলামের ইস্তিহার প্রকাশ করা যেতে পারে। টাকা জমা দিয়ে নিলাম সম্পত্তি, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যার সম্পত্তি এখন নিলাম অনুষ্ঠিত হয়ে গেছে, তিনি ইচ্ছা করলে শুধুমাত্র ক্রয় মূল্যের 5% যিনি ক্রয় করেছেন নিলাম তার 5% টাকা জমা দিয়ে আর 30 দিন সময়ের মধ্যে বাকি টাকা 30 দিনের মধ্যে সে আবেদন করে বাকি টাকা জমা দেওয়ার স্বার্থে উনি নিলামের সম্পত্তিটাকে ফেরত নিতে পারেন। আমার সম্পত্তি নিলামে উঠেছে, আমি 5% টাকা নিলামে যেটা উঠেছে সেটা 5% টাকা ক্রেতাকে প্রদান করে বাকি টাকা আমি কত দিনের মধ্যে 30 দিনের একটা, অর্থাৎ নিলাম বিক্রির 30 দিনের মধ্যে কিন্তু আমাকে এই আবেদনটা করতে হবে।
আমি 5% টাকা দিয়ে নিলামটাকে রহিতকরণের জন্য কোর্টে আবেদন করতে পারবো। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আমরা 25% দেওয়ার কথা, তারপরে হচ্ছে 15 দিনের মধ্যে দেওয়ার কথা, আবার 30 দিনের মধ্যে ইস্তিহার দেওয়ার কথা। এই সমস্ত জায়গায় যদি অনিয়ম হয়, যে কথা বললাম যে নিলাম প্রচার বা প্রচারণা বিষয়ে গুরুত্বপূর্ণ অনিয়ম বা প্রতারণার অজুহাতে নিলাম বিক্রি রদের জন্য আদালতে আবেদন করা যাবে। কোনো টাকা পয়সা সেক্ষেত্রে দেওয়া প্রয়োজন নেই। যদি ওই যে আমরা বলছি যে 5% টাকা আগে ক্রয় মূল্য দিয়ে তারপর আবেদন করবেন, না। আপনি যদি কোনো অনিয়ম দেখেন, এই 90 নম্বর বিধি খুব কাজ করে কোর্টে। যদি নিলাম বিক্রির ক্ষেত্রে কোনো রকম অনিয়ম হয়, তাহলে 90 নম্বর বিধি অনুযায়ী ডিগ্রিদার কি করতে পারে? নিলামটাকে রদ্দ করার জন্য সরাসরি আবেদন করতে পারে। এই প্রশ্নটা খুবই বেশি আসে 90 নম্বর বিধি। ওই যে কথা বললাম 89, 90 এগুলো থেকে যদি আপনার নিলাম বিক্রয় কখনো চূড়ান্ত বা রদ করা হবে, কখন ওই যে অনিয়ম যদি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 94 নম্বর বিধি, এইটাকে আপনাকে করতেই হবে। এইটাই দেয় হচ্ছে সার্টিফিকেট। 94 নম্বর বিধি। 21 নম্বর আদেশের 94 নম্বর বিধি, স্থাবর সম্পত্তি নিলাম বিক্রি চূড়ান্ত হলে আদালত কি দিয়ে দিবেন? বিকৃত সম্পত্তি নিলাম ক্রেতার হিসাবে ঘোষণা হওয়ার পরে একটা প্রত্যয়ন পত্র দিয়ে দিবেন। আপনি বিক্রি করার পরে যদি বাধা দেন কোর্টের কাছে 97 নম্বর সেকশন স্থাবর সম্পত্তি দখল নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আদালতে হাজির হয়ে দেওয়ার জন্য আবার আবার এমনকি 30 দিনের পর্যন্ত 98 অনুযায়ী 30 দিন পর্যন্ত যদি কেউ বাধা দেয়, 30 দিন পর্যন্ত জেল হাজতে রাখার জন্য অনুমতি দিতে পারেন। তো আমাদের প্রশ্ন হলো এই জায়গাতে নিলাম বিক্রি করার সম্পত্তি অর্থাৎ স্থাবর সম্পত্তি নিলাম 82 থেকে 86, 96 পর্যন্ত এবং ডিগ্রিদার ক্রেতার দখলে বাধা 97 এবং 103, 97 থেকে 103। এই বিধিগুলো থেকেই প্রশ্ন যা আসে তাই। আর আগে যে কয়েকটা বিধির কথা বললাম, এছাড়া আমরা কিছু বিধির কথা বললাম যে স্থাবর সম্পত্তি নিলাম বিক্রি করার যে পদ্ধতিটা কি, সেটা ইস্তিহার কিভাবে প্রকাশ করছে, কতদিনের মধ্যে ইস্তিহার দিতে হচ্ছে, ডিগ্রি অপসারণের জন্য কত টাকা পর্যন্ত দিতে হবে, এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আসে। এতগুলো বিধি দেওয়া থাকলেও এতগুলো বিধি আমাদেরকে পড়ার প্রয়োজন নাই, আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নাই যে এতগুলো বিধি আমরা কিভাবে করবো। এতগুলো বিধি আমাদের প্রয়োজন নাই। শুধুমাত্র যেগুলো বললাম সেই বিধিগুলো একটু দেখবেন, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলেই আমরা আশা করি আমরা পার হতে পারবো বলে আশা করি। আমাদের পরীক্ষার